দেখ, আমরা আজকে করব হচ্ছে ট্রানজ্যাকশন ডিবিএমএস। দেখ, ট্রানজ্যাকশন মানে কি, প্রথমে সেটা লিখি। বলছে ট্রানজ্যাকশন হচ্ছে Transaction is a unit program. Transaction is a unit program execution that accesses and possibly updates various data items. দেখ, বলছে যে ট্রানজ্যাকশন হচ্ছে একটা ইউনিট প্রোগ্রাম এক্সিকিউশন দ্যাট অ্যাক্সেসেস অ্যান্ড পসিবলি আপডেটস ভেরিয়াস ডেটা আইটেমস। মানে কি, দেখ, ট্রানজ্যাকশন হচ্ছে মানে যে কোনো প্রসেস যেটা কোনো ডেটা আইটেমের উপরে আমি করছি, সেটাকে অ্যাক্সেস করার জন্য, সেটাকে দেখার জন্য বা সেখানে কোনো আপডেট করার জন্য। সেটা বেসিক্যালি ট্রানজ্যাকশন আমরা বলে থাকি যেটা আমরা ডেটা বেসে করছি নর্মালি। মানে ধর মানি ট্রানজ্যাকশন যেটাকে আমরা বলি, মানি ট্রান্সফার যদি বলিস, তো সেই জিনিসটাকে ট্রানজ্যাকশন ওটাকেই একমাত্র বলা হচ্ছে যে যেখানে আমাদের ব্যাংকিং এই প্রসেসটা জড়িয়ে আছে, সেটাকে বেসিক্যালি আমরা ট্রানজ্যাকশন বলি। অন্য যে কোনো প্রসেসকেও ট্রানজ্যাকশন বলতে পারিস, যেখানে ডেটা আইটেমের উপরে কিছু চেঞ্জ করা হচ্ছে বা কিছু আপডেট করা হচ্ছে বা সেটাকে অ্যাক্সেস করে দেখা হচ্ছে, সেটাকে আমরা ট্রানজ্যাকশন বলতে পারি। যেমন ধর, যখন আমাদের যদি কোনো ব্যাংকিংয়ের অ্যাপ থাকে, বা ধর এসবিআইয়ের অ্যাপ বল, অ্যাক্সিস ব্যাংকের অ্যাপ বল, যে কোনো একটা ব্যাংকের ধর অ্যাপ্লিকেশানসগুলো যেগুলো আছে আমার কাছে, আমি তো পারি যে কোনো অ্যাপ্লিকেশান খুলে আমার অ্যাকাউন্ট নাম্বার কি, অ্যাকাউন্টে কত টাকা আছে দেখতে, লাস্ট কী কী ট্রানজ্যাকশান করেছি সেগুলো দেখতে পারি। যদি আমার যদি আমার ক্রেডিট কার্ড থাকে, সেখানে কি কি বিলস আছে বা কত আমার ব্যালেন্স আছে, কত আমার আউটস্ট্যান্ডিং আছে, সেসব আমি চেক করতে পারি। সেটা অবশ্য রাইটেবল নয়, অবশ্যই এইসব অ্যাপ্লিকেশনে যেগুলো আমরা করি সেগুলো কোনো মতেই রাইটেবল নয়, সবটাই রিডেবল। এই যে আমরা ধর ব্যালেন্স চেক করছি, বা ধর আমি চেক করলাম আমার লাস্ট কী কী আমি ট্রানজ্যাকশান করেছি, লাস্ট আমার কী কী লিস্টে কী কী আছে, সেগুলো সবই কিন্তু রিডেবল, মানে আমি অ্যাক্সেস করতে পারছি। বাট হ্যাঁ, হয়তো সেগুলোকে আপডেট করতে পারছি না। ইনফ্যাক্ট তুই ভেবে নে না, তুই ধর অ্যামাজন থেকে কেনাকাটি করিস, তো অ্যামাজন থেকে কেনাকাটি করিস যখন, তো নিশ্চয়ই অ্যামাজনে একটা অ্যাকাউন্ট আছে, তো তুই চাইলেই সেই অ্যাকাউন্টে ঢুকে তোর অ্যাকাউন্টের ইনফরমেশনসগুলো দেখতে পাস, বা তুই চাইলে তোর অর্ডার ডিটেলস দেখতে পাস যে কী কী অর্ডার করেছিলিস লাস্ট টাইম, বা প্রিভিয়াস অর্ডারসগুলো দেখতে পাস। তো সেইগুলো তো নিশ্চয়ই কোথাও না কোথাও সেভড আছে, তাই না? সেভ থাকা মানে অবভিয়াসলি ডেটাবেসে সেভ থাকা, আর তো কোথাও সেভ রাখা সম্ভব না। তো সেগুলো সবই ডেটাবেসে সেভ করা যায়, সেখান থেকে সেগুলোকে ফেচ করে দেখছিস সেই ডেটাটাকে। তবে হ্যাঁ, সেই ডেটাগুলো সবই রিডেবল, কারণ সেটাকে তুই রাইট করতে পারিস না, তো সেটা হয়ে গেছে। তো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমি সব থেকে বেস্ট এক্সাম্পল দিলাম হচ্ছে আমাদের ব্যাংকিং। কারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে তুই যখনই ট্রানজ্যাকশান করছিস, ধর তুই ব্যাংকিংয়ে তোর অ্যাপটা খুললি, তো কাউকে একটা ফান্ড পাঠাতে হবে, ধর তুই 500 টাকা কাউকে পাঠাবি, তাহলে তুই তোর অ্যাপটা খুলবি, তুই তোর কোনো যাকে পাঠাতে চাস তাকে তুই 500 টাকা পাঠালি। 500 টাকা পাঠালে সে তো সেই ট্রানজ্যাকশানটা হয়ে গেল। তুই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে সাথে চেক করতে পারবি যে বিফোর ট্রানজ্যাকশান আর আফটার ট্রানজ্যাকশান তোর কীরকম কী আছে, ট্রানজ্যাকশানের আগে আর পরে তোর ব্যালেন্সটা যে তোর চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটা দেখতে পাচ্ছিস।
তার মানে ট্রানজ্যাকশানে অ্যাকচুয়ালি তুই কী করছিস, কিছু ইউনিট প্রোগ্রাম তুই সেখানে এক্সিকিউট করছিস। মানে ধর তুই যে চাইছিস যে তোর কাছ থেকে 500 টাকা অন্য একজন অ্যাকাউন্টে পাঠাতে, তার মানে সেখানে তোকে সেই কত টাকা পাঠাতে হবে, কার অ্যাকাউন্টে পাঠাতে হবে, তার ব্রাঞ্চের নাম, নাম্বার বা তার আইএফসি কোড, এই সব জিনিসগুলো দিতে হচ্ছে তোকে। সেই সব জিনিসগুলো প্রোভাইড করছিস, তবে তুই তাকে টাকাটা পাঠাতে পারছিস, তাই না? তার মানে সেইটা করার জন্য তোর কিছু একটা ইউনিট প্রোগ্রাম তোর কাছে নিশ্চয়ই আগে থেকে বানানো আছে, যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করা হচ্ছে বা যে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, সেই প্রোগ্রামের মধ্যে নিশ্চয়ই লেখা আছে যে আমি যদি এরকম করে নাম্বার দিই, অ্যাকাউন্ট নাম্বার দিই, তারপরে সেই অ্যাকাউন্টের একটা ডিটেলস দিই, তাহলে এই অ্যাকাউন্ট থেকে তুই যদি ক্লিক করে যাস, একটা বাটনের যে উপর ক্লিক করলি, আর নিশ্চয়ই পিছনে কোনো প্রোগ্রাম লেখা আছে, যদি এই বাটনে ক্লিক করে তাহলে এই কাজটা হবে, যদি পেতে ক্লিক করিস তাহলে এই কাজটা হবে। মানে এক একটা জিনিসের জন্য এক একটা রকম প্রোগ্রাম নিশ্চয়ই লেখা আছে। তো সেটাই বলা হচ্ছে যে এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে একটা ইউনিট প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে, যেটা দিয়ে আমি কি করতে পারছি, অনেকগুলো ডেটা আইটেমকে আমি অ্যাক্সেসও করতে পারছি, আবার সেগুলোকে দরকার মতো আপডেটও করতে পারছি। ঠিক আছে, তাহলে এটা হলো ধর ট্রানজ্যাকশনের একটা ডেফিনিশন। আচ্ছা, এবার আমরা দেখব ট্রানজ্যাকশনের প্রপার্টি, যেটাকে বলা হয় অ্যাসিড প্রপার্টি। অ্যাসিড প্রপার্টি বলতে কি, এ মানে বোঝাচ্ছে অ্যাটমিসিটি, সি মানে বোঝাচ্ছে কনসিস্টেন্সি, আই বোঝাচ্ছে আইসোলেশন, আর ডি বোঝাচ্ছে ডিউরেবিলিটি। আচ্ছা, এই প্রপার্টিগুলো, এই 4টে প্রপার্টি হচ্ছে যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আছে, বা সেগুলো আমরা মেনে চলে কোনো ট্রানজ্যাকশন করি। তো আমরা যখনই কোনো ট্রানজ্যাকশন করি, এই অ্যাসিড প্রপার্টি মেনে আমরা কিন্তু কোনো ট্রানজ্যাকশন করি কোনো ডেটাবেসের উপরে। তো এই 4টে প্রপার্টি, যে এই প্রপার্টিগুলোর বেসিক্যালি মিনিং কি, দেখ, অ্যাটমিসিটি ফার্স্ট যেটা প্রপার্টি, সেটা হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে বেসিক্যালি অ্যাটমিসিটি ওয়ার্ডটা অ্যাটম থেকে এসছে। তো অ্যাটমের কাজ কি, অ্যাটমের কাজ এখানে বাদ দে, কাজ কি যাই হোক, কিন্তু অ্যাটমের প্রপার্টি কি, ও সবসময় একা থাকে, মানে একটা সিঙ্গেল ভাবে সবসময় থাকে, তাই তো। তো অ্যাটমিসিটি প্রপার্টি মানে হচ্ছে এখানে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই অ্যাটমিসিটি প্রপার্টি থাকাটা এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে ধর যখন তুই কোনো ট্রানজ্যাকশন পারফর্ম করছিস, সেই ট্রানজ্যাকশনটা তো মানে সঠিক হতে হবে, রাইট? মানে ধর তুই তোর অ্যাকাউন্ট থেকে কাউকে 500 টাকা ট্রান্সফার করছিস, তো ধর এমন নিশ্চয়ই তুই চাইবি না যে তোর অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে গেল, বাট যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে 500 টাকা ঢুকলো না, তাই না? তো এই জিনিসটা কি আমি চাইবো হোক? নিশ্চয়ই চাইবো না। তো মানে আর এটা তো চাইবোই না, এটা সবচেয়ে বড় ব্যাপার। তার থেকে বড় যেটা ব্যাপার, যে ধর একই টাইমে তুই সেম অ্যাকাউন্ট থেকে 3খানা ট্রানজ্যাকশন বা 5খানা ট্রানজ্যাকশন করার চেষ্টা করছিস। তো মানে ধর 5জন হয়তো সেম অ্যাকাউন্ট ইউজ করে 5টা ট্রানজ্যাকশন করার চেষ্টা করছে, তাও আবার একই টাইমে। তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে সিঙ্গেল ট্রান্সফার হলে যে সুবিধাটা হয়, যে একটা ট্রান্সফার হলো, সেই কাজটা কমপ্লিট হয়ে গেল পুরোপুরি, তারপরে একটা ট্রানজ্যাকশন শুরু হলো। তার মানে একটা ট্রানজ্যাকশন যখন চলছে, তখন তো সেই ডেটা আইটেমটার উপর একটা কাজ করছে, তাই না? তো আমার ডেটা আইটেমটা তখন
তার হাতের উপরে আছে, সে যে কাজটা করছে বা যেভাবে ম্যানিপুলেট করছে সেইভাবেই ডেটা আইটেমটার উপরে কোনো চেঞ্জেস আসবে বা আপডেটস আসবে এবং ইনফ্যাক্ট সেটা সেভও হয়ে যাবে। তো যদি আমি সেটাকে সিঙ্গেল সিঙ্গেল করি তাহলে সেটা যতটা ইজি, কিন্তু যদি আমি সেখানে একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশান চালাই তাহলে সেই যে ব্যাপারটা ঠিক করে রাখা সেটা নিশ্চয়ই সম্ভব না। মানে ধর আরও ইজিভাবে যদি বলি, যে ধর আমি একটা কিছু বোঝাচ্ছি, ধর আমি এখন যেমন এটা বোঝাচ্ছি, অ্যাটমিসিটি প্রপার্টিটা বোঝাচ্ছি, এবার তোরা 5জন মিলে আমাকে 5 রকম কোশ্চেন করা শুরু করলি এই সেম জিনিসটাকে নিয়ে। তো আমার পক্ষে কি একই টাইমে 5জনকে উত্তর দেওয়া সম্ভব হবে? বা যদি আমি চাইও দিতে তাহলেও কি আমি 5জনের 5 রকম কোশ্চেনের আনসার কি একবারে দিতে পারবো, বা গুছিয়ে দিতে পারবো, বা মানে বলতে পারিস প্রপার আনসারটাকে আমি দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। কিছু না কিছু ভুল আমার হয়েই যাবে, বা কারোর না কারোর কোশ্চেনে কি যার জন্য কিছু না কিছু একটা টপিক মিস হয়েই যাবে। সেই জন্যই যদি মিস হয়ে যায় তার মানে কি আমি তোদের ডেটাটা ঠিকঠাক ট্রান্সফার করতে পারলাম না, বা তোরাও ডেটাটা ঠিকঠাক রিসিভ করতে পারলি না। তার মানে কোথাও না কোথাও একটা প্রবলেম চলেই এলো। তার মানে তাহলে এই যে প্রবলেমটা চলে আসছে, তাহলে এই প্রবলেমটাকে তো হতে দেওয়া যাবে না। কারণ এটা আমি নর্মাল একটা কথা বললাম যে আমি তোদের বোঝালাম, তোরা বুঝতে পারি না, 5টা কোশ্চেন করলি, তো সেটা আমি 5বার কেন 500বার বলে দিতে পারবো। কিন্তু এটা ধর একটা ক্রুশিয়াল জিনিস, মানে একটা ব্যাংকিং সেক্টরের একটা কাজ, একজনের টাকা এখান থেকে এখানে পাঠানো, সেটা সবসময় একটা ক্রুশিয়াল ব্যাপার। তো সেখানে যদি একটা ছোট্ট ভুলও হয় তাহলেই তো পুরো ব্যাপারটা ঘেটে যেতে পারে, তাই না? যে একটা যদি ঠিকঠাক করে কাজটা তুই করতে না পারিস তাহলে পুরো ব্যাপারটা ঘেটে যেতে পারে। তো তখন আমি কি চাইবো এরকমভাবে একটা একটা ডেটা আইটেমের উপরে একই টাইমে 5জন কাজ করুক, বা 5টা ট্রানজ্যাকশান হোক তার উপরে? যদি একটু ভুল ভুল হয়ে যায়, আর ভুল হবেই, কারণ তুই ভেবে দেখ, আমি যদি একটা নর্মাল হিউম্যান বিইং হয়ে আমি যদি একটা কাজ 5টা জিনিসের কাজ একসাথে না করতে পারি, তো এটা তো একটা মেশিন বা একটা কম্পিউটারাইজড সিস্টেম বা একটা প্রোগ্রাম যেটা আমি ডিজাইন করেছি হয়তো ধর, তো সেটা কিভাবে আমি এক্সপেক্ট করতে পারি যে সেটা প্রপারলি কাজ করবে উইদাউট এনি ফেলিয়ার, রাইট? তো সেটা আমি ভাবতে পারি না। তাই জন্য এটা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের যখন কোনো ট্রানজ্যাকশান করতে হবে তখন যেন অ্যাটমিসিটি সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হয়। ইনফ্যাক্ট এখানে 4টে প্রপার্টি বোঝালে বুঝতে পারবে যে 4টেই মানে এক কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়, প্রত্যেকটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার মানে যেটা আমরা এখন আপাতত পড়ছি, তা অ্যাটমিসিটি হচ্ছে, তার মানে বুঝতে পেরেছিস নিশ্চয়ই, আশা করছি তোরা সবাই, যে অ্যাটমিসিটিটা কীরকম ইম্পর্টেন্ট, যে অ্যাট এ টাইমে একটা কাজই যেন হয় একটা ডেটা আইটেমের উপরে, তাহলে সেই কাজটা যতটা ইজিলি হবে, সেই কাজটাকে পারফর্ম করাটাও ততটা ইজি হবে, বা ডেটা আইটেমের উপরে তার যে প্রভাবটা পড়বে সেটাও অনেক ক্লিয়ার হবে বা পারফেক্ট হবে। তাহলে বোঝা গেছে অ্যাটমিসিটি প্রপার্টিটা যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি। এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। কনসিস্টেন্সি বলতে মানে ধর আমি যেটা চাই যে যখন আমি ডেটাবেসে কোনো কাজ করতে শুরু করছি তখন আমি চাই যেন আমি যে ট্রানজ্যাকশান করতে শুরু করছি সেই ট্রানজ্যাকশানের আগে আর ট্রানজ্যাকশানের পরে আমার ডেটাবেসের কনসিস্টেন্সি যেন নষ্ট না হয়। মানে কীরকম? মানে ধর আমার কাছে দুটো অ্যাকাউন্ট আছে, একটা এ একটা বি। আমি ধর এতে টোটাল অ্যাকাউন্টে আছে 200, বিতে আছে 400, ঠিক আছে? তার মানে টোটাল কত আছে যদি বলি, ব্যাংকে টোটাল কত টাকা আছে? 600, ওকে? আচ্ছা, এবার ধর এ থেকে 100 পাঠিয়ে দিচ্ছি আমি বি এর কাছে, এ থেকে 100 আমি ট্রান্সফার করছি বিতে, তার মানে বিতে 100 এসে অ্যাড হচ্ছে, তাই তো? তাহলে এ থেকে যদি ট্রান্সফার করে দিই তাহলে এতে লেফট থাকে 100, আর বিতে যদি সেটা এসে অ্যাড হয় তাহলে বিতে কত হয়ে যায়? 500। তাহলে এবার যদি আমি ব্যাংকের টোটাল ভাবি তাহলে টোটালটা কত? 600। তার মানে দেখ, বিফোর ট্রানজ্যাকশান আমার কত ছিল? 600,
আফটার ট্রানজ্যাকশনও কত আছে 600। এইটাকে বলছি আমি কনসিস্টেন্সি, যে বিফোর ট্রানজ্যাকশন আমার ডেটাবেসে যে কনসিস্টেন্সি ছিল আফটার ট্রানজ্যাকশনও যেন সেই কনসিস্টেন্সিটাই থেকে যায়। যে তুই কাকে টাকা পাঠাচ্ছিস, কার থেকে নিচ্ছিস, তাতে কোনো ইন্টারেস্ট নেই, বাট ওই যে বিফোর ট্রানজ্যাকশন আমার ডেটাবেসের যে কনসিস্টেন্সিটা ছিল সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এই যদি এটাই ধর তুই 100 রুপিস পাঠিয়েছিস কিন্তু বিতে এসে অ্যাড হয়নি, তাই যদি হতো তাহলে এটা তো এ হয়ে যেত কত 100, কারণ এখান থেকে তো ডিলিট হয়ে গেছে বা এখান থেকে মাইনাস হয়ে গেছে, কিন্তু বিতে অ্যাড হয়নি, তাহলে বি কত থেকে যেত 400, তাহলে বি তো 400 থেকে যেত, তাহলে 400 প্লাস 100 কত হয়ে যেত 500। তাহলে ট্রানজ্যাকশনের আগে ছিল 600, ট্রানজ্যাকশনের পরে হয়ে গেল 400, তাহলে কি সেম থাকলো, মানে কনসিস্টেন্সি কি বজায় থাকলো আফটার ট্রানজ্যাকশন? থাকলো না। তাহলে এই কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে যে ট্রানজ্যাকশনের আগে আমার ডেটাবেসে যে কনসিস্টেন্সি ছিল সেটা ট্রানজ্যাকশনের পরে যেন কোনোভাবেই ব্রেক না হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে ট্রানজ্যাকশনটা করতে চাইছি, আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমি ধর আমার ট্রানজ্যাকশনটা হয় হবে অথবা পুরোটাই হবে না, পার্শিয়ালের কোনো জায়গা নেই। মানে ধর এমন হলো যে তুই একটা ট্রানজ্যাকশন করছিলিস, এই যেমন ধর 100 রুপিস, 100-এর যে ট্রানজ্যাকশন দিয়ে এ থেকে -100 হবে, বিতে +100 হবে। তো এটা করার সময় তোর প্রোগ্রামটা চলছে 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 চলতে চলতে ধর এ থেকে -100 হলো, যেই বিতে +100 হবে অমনি হয়তো কোনো কারণে একটা ফেলিয়ার দেখা দিল। তার মানে তোর কাজ কি হয়েছে, তোর কাজ কিন্তু হাফ হয়েছে। তো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা হচ্ছে আমি কখনোই ট্রানজ্যাকশন হাফ করতে পারি না। হয় সেটা ফুললি এক্সিকিউট হবে অথবা একটু এক্সিকিউট হবে না। তার মানে যদি আমার এইরকম একটা কন্ডিশন এসে দাঁড়ায় যে হাফ এক্সিকিউশনের পরে আমার ফেলিয়ার দেয় হয়েছে, তখন কি হবে, পুরো ট্রানজ্যাকশনটা রিভার্ট ব্যাক করবে। রিভার্ট যদি করে তার মানে কি, যা যা করেছে সেগুলোকে আন্ডু করতে করতে আসবে। তার মানে আমার যে এ থেকে -100টা হয়েছিল সেটা যদি আন্ডু হয়ে যায়, তার মানে আবার এতে +100 হয়ে যাচ্ছে, মানে এ আবার 200-এ চলে যাচ্ছে, আর বি তো 400 থেকে চেঞ্জই হয়নি, তাহলে 4 + 2 600 থেকেই যাচ্ছে। আর তার মানে আমার ট্রানজ্যাকশন একটা চলা শুরু করেছিল বটে, বাট সেটা চললো না হলে কিন্তু আমার কনসিস্টেন্সিতে কোনো প্রবলেম হলো না। তো এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে ট্রানজ্যাকশনের জন্য যেন কোনো কনসিস্টেন্সি ইস্যু না আসে। তার জন্য এটা সব থেকে বড় একটা পয়েন্ট, বা বলতে পারিস বড় একটা ট্রিক, যে আমরা যদি কোনো ট্রানজ্যাকশনকে এক্সিকিউট করাতে চাই তাহলে সেই ট্রানজ্যাকশন হয় পুরোটা এক্সিকিউট হবে মানে পুরো ফার্স্ট টু লাস্ট, অথবা এক লাইনও এক্সিকিউট হবে না। তাহলে আমার এই কনসিস্টেন্সিটা অলওয়েজ থেকে যাবে। বোঝাতে পেরেছি আশা করছি কনসিস্টেন্সি ব্যাপারটা। ওকে, নেক্সট থিং হচ্ছে আইসোলেশন। আইসোলেশন কিছুটা অ্যাটমিসিটির মতোই, বাট স্লাইট ডিফারেন্স আছে। ব্যাপারটা কি, দেখ, আইসোলেশন মানে হচ্ছে ধর আমি যখন একটা ট্রানজ্যাকশন চালাচ্ছি, তখন যে ট্রানজ্যাকশনটা চলছে ও মনে মনে ভেবেই নেয় যে ও কিন্তু একাই কাজ করছে। মানে ধর তুই যখন এটিএমে গেছিস, ধর তুই এসবিআইয়ের এটিএমে গেছিস টাকা তুলতে, তুই এটিএমে গেলি, কার্ড দিলি, পিন দিলি, তারপর টাকা এন্টার করলি, টাকাটা তুললি, চলে এলি। ঠিক আছে, তোর কি মনে হলো তুই একাই ছিলিস, একা একাই তোর কাজটা হলো, বাকি কেউ ইনফ্যাক্ট তোর পাশে ছিলও না, তুই একা একাই এটিএমে কাজ করেছিস, তোর টাকাটা উঠেছে, চলে এসছে। কিন্তু ভেবে দেখ, ওই এসবিআইয়ের এটিএম ইন্ডিয়াতে তো ছেড়ে ধর, তুই যেখানে থাকিস তোর ওই সিটির মধ্যেই হয়তো লাখ লাখ আছে এসবিআইয়ের এটিএম, আর ওই টাইমে যে টাইমে তুই টাকা তুলতে গেছিস সেই টাইমে হয়তো আরও হাজার হাজার লোক ওই টাইমেই বেরিয়ে সেম এসবিআইয়ের এটিএম থেকেই ট্রানজ্যাকশন করেছে, টাকা তুলেছে।
তার মানে কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি অ্যাকাউন্ট নাম্বার সেম নয়, অবভিয়াসলি সেটা, কিন্তু কাজটা সেমই, রাইট? বা যদি বলিস, আরও প্রিসাইসলি বলি, তার মানে এসবিআই ডেটাবেসেই কিন্তু সবাই অ্যাক্সেস করছে। তুইও এসবিআই ডেটাবেসেই অ্যাক্সেস করছিস, হয়তো ডিফারেন্ট অ্যাকাউন্ট নাম্বারের জন্য অ্যাক্সেস করছিস, অন্যজন ডিফারেন্ট অ্যাকাউন্ট নাম্বারে অ্যাক্সেস করছে, বাট অ্যাক্সেস তো সেম জায়গাতেই করছে। এসবিআই ডেটাবেস তো তোর জন্য আলাদা, আমার জন্য আলাদা, আরও 10টা লোকের জন্য আলাদা তো করে বানানো হয়নি, সেটা তো একটা এসবিআইয়ের জন্য বানানো হয়েছে, তাই না? সেখানে তো আমি মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেস পাচ্ছি না। তাহলে কিন্তু সেম ডেটাবেসে একই সাথে একই টাইমে প্রচুর লোক হয়তো অ্যাক্সেস করছে, কিন্তু তুই যখন অ্যাক্সেস করছিস তোর মনে হচ্ছে তুই একাই কাজটা করছিস। তার মানে এসবিআইতে কত সুন্দরভাবে ট্রানজ্যাকশানটাকে, প্রসেসটাকে, কি বলবো, মানে মানে কত সুন্দরভাবে ট্রানজ্যাকশন প্রসেসটাকে এক্সিকিউট করা হচ্ছে, রাইট? যে তুই বুঝতেই পারছিস না যে আরও কত লোক এসে কাজ করছে। কখন তুই বুঝতে পারিস? যখন ধর তোদের রেজাল্ট বেরোয়, রাইট? সেমের রেজাল্ট বেরোয়, দেখবি হয়তো ডাব্লিউবিটির ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ প্রচুর লোক ওই ইউআরএলটাকে অ্যাক্সেস করে বা ওই ওয়েবসাইট ঢোকার চেষ্টা করে। যেই রেজাল্ট বেরোয় খানিকক্ষণ পর থেকেই ওই ওয়েবসাইটটা আনরিচেবল হয়ে যায়, রাইট? কেন হয়ে যায়? কারণ প্রচুর লোক একসাথে সেম ইউআরএলটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করছে বা সেম ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, তো সেটা অ্যালাউ করছে না ওয়েবসাইটটা অতজনে একসাথে অ্যাক্সেস করা। তুই বুঝতে পারছিস যে তুই কেন রিচ করতে পারছিস না, কারণ প্রচুর লোক সেম জায়গায় অ্যাক্সেস করছে, লোড বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য। তার মানে তুই যে ট্রানজ্যাকশনটা করতে চাইছিলি সেটা কিন্তু তুই করতে পারলি না। কারণ কি? তুই ওখানে একা কাজ করছিলিস না। ইনফ্যাক্ট একা কাজ আমরা কেউই করি না, কিন্তু তোকে সেই ফিলটাও কেউ দেয়নি যে তুই একা কাজ করছিস। কিন্তু ব্যাংকিং সেক্টরসগুলো কিন্তু এটা বিশালভাবে মাথায় রাখে যে যাতে যে কাস্টমার্স বল বা যেই কোনো ট্রানজ্যাকশন করতে যাবে তার যেন মনে হয় সে আইসোলেটেড আছে, তার যেন মনে হয় যে সে যখন কাজটা করছে তখন পারলে পুরো ব্যাংকটাই তার জন্যই ডেডিকেটেড রয়েছে, সবাই তার জন্যই তাকিয়ে আছে, সেই ট্রানজ্যাকশনটা শেষ করবে তবে গিয়ে অন্য কেউ কোনো ট্রানজ্যাকশন করতে পারছে। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা হয়? এটা জাস্ট একটা ফিলিং বলতে পারিস। তুই পাচ্ছিস এই ফিলিংটা কারণ তোকে এই ফিলিংটা প্রোভাইড করা হচ্ছে। এতটা ভালোভাবেই তোর ট্রানজ্যাকশনটা বা এসবিআই ডেটাবেসটা প্রোগ্রামড আছে যে তুই এই জিনিসটা ফিল করছিস যে তুই আইসোলেশনেই হয়তো আছিস। বোঝাতে পারছি আশা করছি আমি। আইসোলেশন প্রপার্টিটা একটু ট্রিকি বলবো না, মানে একটু ঘোরালো টাইপের, বাট ব্যাপারটা খুবই ইজি যদি বুঝে যাস। তাহলে আইসোলেশনটা আমি কী করে বুঝতে পারছি যে আমি কাজ করছি একাই আমার মনে হচ্ছে। তাহলে এই যে এত সুন্দরভাবে এই এক্সিকিউশনটা, যে তোর মনে হচ্ছে তুই একাই আছিস, যে তুই একাই ওই ডেটা আইটেমটার উপর কাজ করছিস, এইটা কিন্তু একটা বড় প্রপার্টি। নিশ্চয়ই এতক্ষণ আমি এত এক্সাম্পল দিয়েছি, বুঝে গেছিস যে আইসোলেশন প্রপার্টিটা কেন ইম্পর্টেন্ট। তার কারণ যে যাতে যদি মনে হয় আমার, বা যদি অনেকে একসাথে সেম ডেটার উপর কাজ করতে যায় তাহলে প্রবলেম। ইনফ্যাক্ট দেখ, এতক্ষণ কোনো প্রবলেম হয়নি, কিন্তু সেম এটিএমে যদি 4 জন একসাথে কাজ করতে চায়, মানে ধর 4 জনই বলছে আমি টাকা তুলবো, সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। সেখানে একজনকেই ঢুকতে হবে, অ্যাট এ টাইমে একজনকেই কাজ করতে হবে। তাহলে ট্রানজ্যাকশন করার জন্য আইসোলেশন ইজ আ মাস্ট। ঠিক আছে, ক্লিয়ার আইসোলেশন। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি কি? ডিউরেবিলিটি হচ্ছে যে ধর তুই যে ডেটাবেসটা বানিয়েছিস সেখানে তো ডেটা আইটেমগুলোকে সেভ করে রাখছিস, তো সেই ডেটাবেসটাকে ডিউরেবল হতে হবে, মানে শক্তপোক্ত হতে হবে, সহজে মানে ব্রেকেবল নয়, বা বলতে পারিস যে খুব তাড়াতাড়ি আনরিচেবল হবে না, সেখানে কনসিস্টেন্সিটাও ঠিকঠাকভাবে মেনটেন্ড আছে, এই ব্যাপারটাকে ডিউরেবিলিটি বলা হয়। তো যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই ডিউরেবিলিটি ব্যাপারটাও কিন্তু খেয়াল করা হয়, যে যখন তুই একটা ট্রানজ্যাকশন করছিস সেটা নিজস্ব সেটা ঠিকঠাক ডিউরেবল আছে কি না।
কারণ সেই ট্রানজ্যাকশানটা কোনো না কোনো ডেটাবেসের উপর কাজ করবে, তাকে কিছু না কিছু আপডেট করাবে। তো তাতে যাতে আমার ডেটাবেসের কনসিস্টেন্সি থেকে যায়, সেটা তো অবভিয়াসলি আমাকে মাথায় রাখতে হবে। সাথে সাথে ট্রানজ্যাকশানটাও যাতে ঠিকঠাক হয়, সেটা পারফর্ম করার আগেই সেটা আমাকে মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি আমি বোঝাতে পেরেছি 5টা প্রপার্টি ট্রানজ্যাকশানের। এবার আমরা দেখব ট্রানজ্যাকশন স্টেটস। আচ্ছা, কি কি স্টেট থাকে ট্রানজ্যাকশনে? সরি, ডাবল এম হবে। আচ্ছা দেখ, ট্রানজ্যাকশন স্টেটসগুলো কী কী। প্রথমে হচ্ছে অ্যাক্টিভ। যখন কোনো ট্রানজ্যাকশন শুরু করি এক্সিকিউট করা, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ স্টেট বলি। ঠিক আছে, যখন ধর ট্রানজ্যাকশনটা চলছে, পুরোটা যখন চলছে, তখন ওটাকে আমি বলছি অ্যাক্টিভ স্টেট। এবার অ্যাক্টিভ স্টেট থেকে কী কী হতে পারে? হয় পার্শিয়ালি কমিটেডে যেতে পারে বা ফেইল্ডে যেতে পারে। ফেইল্ড মানে কীরকম? ফেইল্ড মানে হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে ধর এ থেকে 100 মাইনাস করে নিয়েছি, যেই বিতে প্লাস করতে যাব তখনই কোনো কারণে ফেইলের চলে আসলো, তখন আমার তার মানে ফেল হয়ে গেল। এবার আমি জানি ট্রানজ্যাকশন কখনো আমি অর্ধেক করি না, তো যখন ফেল হয়ে যায় তখন আমি কি করি? ট্রানজ্যাকশনটাকে অ্যাবর্ট করে দিই। মানে ফেল হয়ে গেছে বলে আমি ট্রানজ্যাকশনটা করি না, তারপর পুরো ট্রানজ্যাকশনটাকে রিভার্ট করে নিই, যা যা কী কী করেছিলাম সেগুলোকে ব্যাক করে ট্রানজ্যাকশনটাকেই অ্যাবর্ট করে দিই। ট্রানজ্যাকশনটাকে রিনিউ করে আবার চালাবো, সেটা কিন্তু করা হয় না। তোমার অ্যাক্টিভ স্টেট থেকে যদি কখনো ফেল স্টেটে চলে যায়, তাহলে সেটা অবভিয়াসলি অ্যাবর্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা যেটা অ্যাক্টিভ স্টেট থেকে কিন্তু ডাইরেক্টলি কমিটেড স্টেটে যায় না। কেন যায় না? দেখ, আমরা যখন ট্রানজ্যাকশন করি তখন ডেটাবেসের উপর ট্রানজ্যাকশন করছি, আর আমরা জানি ডেটাবেসের কনসিস্টেন্সিটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। তো কি করা হয়? ডেটাবেসের একটা বাফার তৈরি করা হয়। ডেটাবেসের বাফার তৈরি করা হচ্ছে মানে ধর ডেটাবেসের একটা ভিউ নিয়ে আমরা সেটাকে বাফারে রাখি। সেই বাফারে রেখে ওই বাফারের মধ্যেই আমরা ট্রানজ্যাকশনটাকে করি। মানে ধর আমার কাছে ডেটাবেস আছে, সেই ডেটাবেসের একটা ভিউকে তুলে এনে আমি আমার বাফারে রাখলাম। বাফারে রেখে সেই বাফারের মধ্যেই আমি ডেটাবেসের উপরে সেই ট্রানজ্যাকশনটা চালালাম। তাহলে আমার যে মেইন ডেটাবেস সেটাতে কিন্তু হাতই দেওয়া পড়ছে না। তাহলে আমি বাফারের মধ্যেই ট্রানজ্যাকশনটা চালাচ্ছি, তাতে যা যা এক্সিকিউট করানোর করছি। যদি পুরোপুরি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি সেটাকে বলছি যে আমার বাফারে তাহলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল। সেটাকে আমি বলছি পার্শিয়ালি কমিটেড, কারণ এখনও অবধি কিন্তু সেটাকে আমি অ্যাকচুয়াল ডেটাবেসে সেভ করিনি। এই প্রসেসটা কেন করা হয়? খুব সিম্পল, বুঝতেই পারছিস। যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে সেটা ডাইরেক্ট ডেটাবেসে যদি ভুল হয়ে যায়, তাহলে সেটা পুরো একদম ছড়ানো ব্যাপার হয়ে যাবে। সেটাকে ঠিক করতে আনাটা অত্যন্ত মুশকিল ব্যাপার। কিন্তু যদি সেটা আমি নর্মাল বাফারে আমার কোনো প্রবলেম চলে আসে, তাহলে সেটাকে আমি পাতি ডিলিট করে দেবো। অ্যাকচুয়াল ডেটাবেসে হাতই পড়ছে না, তার মানে আমার অ্যাকচুয়াল ডেটাবেসের কনসিস্টেন্সি নিয়ে ভাবার কোনো দরকারই পড়ছে না। তাই জন্য আমরা কি করি? এইখানে একটা বাফার ইউজ করি, যেখানে আমার পুরো ট্রানজ্যাকশনটা চলে। যদি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায় প্রপারলি, তবেই আমি সেটাকে বলি পার্শিয়ালি কমিটেড। তখন আমার পার্শিয়ালি কমিটেড স্টেটে যায়। এবার পার্শিয়ালি কমিটেড যদি হয়ে যায়, তখন আমি নিশ্চিন্তে বলতে পারি যে হ্যাঁ, এটাকে এবার ডেটাবেসে আমি সেভ করতে পারি। তখন আমি ডেটাবেসে সেভ করে সেটাকে কমিটেড করে দিচ্ছি। তার মানে আমার তাহলে যে ট্রানজ্যাকশনটা চলেছে সেটা প্রপারলি
এক্সিকিউট হয়ে গেছে, এক্সিকিউট প্রপারলি হয়ে গেছে বলে আমি সেটাকে ফাইনালি আমার ডেটাবেসে কমিট করে দিচ্ছি। তাই জন্য আমার এখান থেকে কমিটেড হয়ে যাচ্ছে। আর অনেক সময় হতে পারে যে পার্শিয়ালি কমিটেডের পরেও কিন্তু ফেল হয়ে যেতে পারে, যে পার্শিয়ালি কমিট করলাম, তারপরে যখন আমি আমার ডেটাবেসে মেইন ডেটাবেসে সেভ করতে যাচ্ছিলাম তখন হয়তো কোনো প্রবলেম অ্যারাইজ করলো যার জন্য ফেল করলো। তো পার্শিয়ালি কমিটেড হয়ে যাওয়া মানেই আমার ট্রানজাকশান ফুল কমিটেড তা কিন্তু নয়। পার্শিয়ালি কমিটেড স্টেট থেকেও কিন্তু ফেইল স্টেটে যেতে পারে, আর একবার ফেইল স্টেটে চলে গেলে কিন্তু সোজাসুজি অ্যাবর্ট করে দেওয়া হবে, সেটাকে আর নতুন করে মানে ট্রানজাকশানটা চালানো কিন্তু হয় না। তাহলে ক্লিয়ার হয়েছে ট্রানজাকশান স্টেটস? আচ্ছা, তাহলে আপাতত এইটুকুই থাক।